আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। সো আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে? আজকের ভিডিওটা থাকছে হচ্ছে বাজার সম্পর্কিত প্রতিযোগিতার ভিত্তিতে বাজার ব্যবস্থা। এর আগে আমরা শিখে আসছিলাম বা জেনেছি যে সময়ের পরিপ্রেক্ষিতে, তারপর হচ্ছে পরিধি বা অঞ্চলের পরিপ্রেক্ষিতে। সো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এটা। কেননা এটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। কারণ কোনো একটা বিষয় যদি প্রতিযোগিতা না থাকে তাহলে বলো সেটা মজা থাকে না। তাহলে আজকের সেই মজাটাই আমরা হচ্ছে নিতে যাচ্ছি। তাহলে আজকের কি বিষয়? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আচ্ছা, প্রতিযোগিতা কি কখনো একজন নিয়ে হয়? একজনে কি কখনো জয়যুক্ত হয়? তাহলে প্রতিযোগিতা করতে গেলে বলো আমাদের একের অধিক ব্যক্তি লাগে বা একের অধিক প্রতিষ্ঠান লাগে বা একের অধিক দ্রব্য লাগে। ঠিক আছে? মানে একটা দিয়ে বলে হয় না। যখন আমি প্রতিযোগিতা করতে যাব তাহলে আমাকে একের অধিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ঠিক সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। দেখো, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার ব্যবস্থাকে হলো আমাদের দুইটা ভাগে ভাগ করা যায়। এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর দুই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? যেখানে সবকিছু আছে। মানে পূর্ণ মানে কি? ভরা। তাহলে যেখানে কোনো কমতি নাই সেইটাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর অপূর্ণ মানে কি? অপূর্ণ হচ্ছে যেখানে কমতি আছে, যেখানে পরিপূর্ণ না, সেইটাকে বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সো এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আসব। আজকে আমরা শিখবো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি। ঠিক আছে? তাহলে আমরা আজকে মূলত শিখবো এইটা নিয়ে। এইটা আজকে অমিট। আমরা তাহলে শিখে আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। আমরা যে একটু আগে বললাম যে পূর্ণ মানে কি? পরিপূর্ণ, সেখানে আমাকে ভরা থাকবে, সেখানে কোনো কমতি থাকবে না। এরূপ বাজারকে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিভিন্ন পয়েন্ট থাকে বা বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকে। যেমন এখানে জাস্ট আমি পয়েন্টের নামগুলো লিখে রাখছি, তোমরা ভালোভাবে বইটা রিডিং পড়লে বুঝতে পারবা। আমি জাস্ট এখানে পয়েন্ট ধরে আলোচনা করে দিচ্ছি আমার ভাষায়, মানে নিজের ভাষায় বোঝানোর মতো করে, যেটাতে তোমরা বুঝতে স্বচ্ছন্দ করবা। ঠিক আছে? এবং এটা পরীক্ষায় লিখলেও তোমরা মার্ক পাবা। এছাড়াও ক্লাসটা দেখার পাশাপাশি তোমরা বইটাও যদি রিডিং পড়ো আরো ভালো মতো তোমরা বুঝতে পারবা এবং নিজের মতো করেও তোমরা লিখে আসতে পারবা। তাহলে চলো আমরা একটু আলোচনা করি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বেশ কিছু পয়েন্ট নিয়ে। তাহলে নাম্বার একে ছিল হচ্ছে কি? অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। তাহলে এই অসংখ্য ক্রেতা ও বিক্রেতা মানে কি? মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলতেছে হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। প্রথম পয়েন্ট, তাহলে অসংখ্য ক্রেতা বিক্রেতা আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে থাকতে হবে। দেখা যাচ্ছে একজন ক্রেতা এবং অনেকগুলো হচ্ছে বিক্রেতা, এটা হবে না। অথবা একাধিক একজন বিক্রেতা এবং একাধিক ক্রেতা, এমনও যদি হয় সেটাও বলা হবে না। তাহলে আমাকে কি করতে হবে? যে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা ওই বাজারে প্রস্থাপন করতে হবে, মানে থাকতে হবে। তাহলে এরূপ বাজারকে আমরা বলতে পারি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। নাম্বার দুই, দ্রব্যের একক সমজাতীয়। আচ্ছা, দ্রব্যের একক সমজাতীয়টা কি? দ্রব্য বলতেছে, একক বলতেছে, আবার সমজাতীয় বলতেছে। তাহলে মানে এমন একটা দ্রব্য যে দ্রব্যের সমজাতীয় আরো একটা দ্রব্য নিয়ে আসা হয়েছে, কিন্তু গুণের দিক থেকে বলো এক হবে। যেমন আমি যদি বলি সাবান, তাহলে সাবানের কাজ কি? পরিষ্কার করা, শরীর পরিষ্কার করা, নিজেকে পরিচ্ছন্ন রাখা, এগুলো বলো আমাদেরকে সাবান করে থাকে। কিন্তু বাজারে কি একটা ব্র্যান্ডের সাবান? বাজারে বলো বেশ কয়টা ব্র্যান্ডের সাবান আছে। লাক্স আছে, লাইফ বয় আছে, স্যান্ডেলিনা আছে, ডাব আছে, বিভিন্ন ধরনের সাবান আছে। শ্যাম্পুর ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। কিন্তু এগুলা কি? সমজাতীয়, একটা কাজকে নির্দেশ করতেছে বলে এটা। তাহলে এই রূপ বাজারকে হচ্ছে দ্রব্যের একক সমজাতীয় বলে হচ্ছে। যেমন আমাদের বইয়ে দেওয়া আছে হয়তো চাল বা ডাল এই টাইপের। তাহলে বিভিন্ন ধরনের তো চাল আছে, বিভিন্ন ধরনের ডাল আছে, এগুলো হচ্ছে একক সমজাতীয়। ঠিক আছে? তারপরে নাম্বার 3 হচ্ছে ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞাত। এই জ্ঞাত মানে হচ্ছে জ্ঞান, এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। জ্ঞাত দেওয়া রয়েছে, জ্ঞাত মানে হচ্ছে জ্ঞান। তার মানে এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে ক্রেতা ও বিক্রেতা, এই যে ক্রেতা ও বিক্রেতা, এদের হচ্ছে বাজার সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। মানে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি? মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেমন ক্রয় বিক্রয় হয়? আমরা জানি পূর্ণ প্রতিযোগিতা বাজার মানে পরিপূর্ণ, যেখানে সবকিছু পাওয়া যাবে।
ক্রেতা থাকবে অধিক, বিক্রেতা থাকবে অধিক, ইচ্ছা স্বাধীনতা মতো ক্রয় করতে পারবে, বিক্রি করতে পারবে বা দ্রব্য সম্পর্কে যাচাই বাছাই করতে পারবে, সবকিছু করতে পারবে। এই ধরনের সবকিছুর জ্ঞান মানে হচ্ছে ওই ব্যক্তির থাকতে পারে, যে ব্যক্তি ক্রয় করতে যাবে বা বিক্রয় করতে যাবে তাদেরকে এই সম্পর্কে মানে এই বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে কি বলছে? শিল্পে ফার্ম সমূহের অবাধ প্রবেশ ও প্রস্থান। অবাধ মানে কি? অগণিত। যে একটা শিল্পে আমাদের ফার্মের অনেক বিষয় ঢুকতে পারবে, এখানে কোনো বাধা থাকবে না, ঠিক আছে? এরূপ বাজারকে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে বাহ্যিক প্রভাব নেই। বাহ্যিক মানে কি? যে বাজারে তুমি গেছো ওই বাজারে কোনো চাঁদাবাজি হবে না বা সরকারি হস্তক্ষেপ থাকবে না বা বেসরকারি উদ্যোগে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? মানে সবাই সবকিছু মন খুশি মতো করতে পারবে। এইটাকে বলা হচ্ছে বাহ্যিক প্রভাব, মানে বাইরের কোনো প্রভাব ওই বাজারে স্থায়ী হবে না, মানে প্রভাব বিরাজ করে না, এটাকে বলা হচ্ছে বাহ্যিক প্রভাব নেই। তারপর হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা। উপকরণের পূর্ণ গতিশীলতা। উপকরণ কি? মানে কোনো একটা কিছু তৈরি করতে গেলে যা যা দরকার তার সম্পূর্ণটা দিয়ে ওইটা হচ্ছে উৎপাদন করতে হবে, মানে পূর্ণ গতিশীলতা, মানে ওইটা তৈরি করতে যা যা দরকার সব কিছু ওইখানে প্রয়োগ করতে হবে, এইটাকে বলা হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা। তারপরে লাস্ট যে নাম্বার সেটা হচ্ছে নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা নেই। এই বিষয়টা খেয়াল করে রেখে আমাদের বাকিগুলো কাজ করতে হয়। লাস্টের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। সেটা কিভাবে? বলতেছে নির্দিষ্ট দামে, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে প্রত্যেকটা দ্রব্যের একটা করে নির্দিষ্ট দাম থাকে। তাহলে আমাকে ওই বাজারে দ্রব্য উঠাইতে হলে আমাকে ওই দামটা ধরতে হবে। এখন ওই দামটা ধরে আমাকে ওই দ্রব্যটা তৈরি করতে হবে ওর থেকে কম দামে, কারণ ওর থেকে কম দামে যদি আমি ওই দ্রব্যটা উৎপাদন করতে না পারি তাহলে তো আমি লাভ করতে পারবো না। তাহলে মাথায় কি রাখতে হবে? যে ওই নির্দিষ্ট দামের ভিতরে দ্রব্যটাকে আমাকে উৎপাদন করতে হবে এবং দ্রব্যটার মান গুণ সব ক্ষেত্রে সবার থেকে ভালো করতে হবে এবং আমার লাভটাও ভালো রাখতে হবে, লাভটাও বেশি করতে হবে। এরূপ বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের এই পয়েন্টে আলোচনা করা হয়েছে যে নির্দিষ্ট দামে উৎপাদনকারী মানে যে উৎপাদন করবে তার হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা করতে হবে। কারণ সে যদি বাজারে যে দাম রয়েছে ওই দামের থেকে বেশি যদি খরচ করে ফেলে তাহলে তো সে লাভ করতে পারবে না, বা যেই দামে রয়েছে ওই দামই যদি খরচ করে ফেলে তাও লাভ করতে পারবে না। তাহলে কি করতে হবে? যে বাজারে যদি 10 টাকা যদি ওই দ্রব্যের দাম থাকে ওকে অবশ্যই 7 টাকা খরচ করতে হবে অথবা 8 টাকা, এই 7 বা 8-এর ভিতরে রাখতে হবে, এর বাইরে গেলে সে ওগুলো লাভ করতে পারবে না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার পয়েন্টগুলো। সো তোমরা যারা বুঝতে পারো নাই বা যে পয়েন্টটা বোঝো নাই অবশ্যই কমেন্টস করবা। কেননা এখানকার এই পয়েন্ট দিয়ে বলে আমাদের অনুধাবন প্রশ্ন হইতে পারে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাহ্যিক প্রভাব নেই বলতে কি বোঝানো হয়েছে, অথবা এই যে নির্দিষ্ট দামে উৎপাদনকারী কিভাবে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে ব্যাখ্যা করো, অথবা দ্রব্যের একক সমজাতীয় বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, অথবা অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা পয়েন্টস ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে এবং পড়তে হবে। সো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবা, এবং যারা যারা আমার এই পেজটা এখনো ফলো করে নাই অবশ্যই ফলো করে সাথে থাকবা। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি মনির হোসেন 4639। লাস্টে আমার নামের শেষে 4639 বসালে আমার ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবা। সো অবশ্যই সেখানে যে সাবস্ক্রাইব করে আসবা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।